নমস্কার বন্ধুরা, আমরা দুই সই মনামি ও গায়ত্রী আবার আপনাদের স্বাগত জানাই আমাদের এই সইয়ের মঞ্চে। সইয়ের আজকের নিবেদন ভালোবাসি তোমায় গল্পের ৮১তম পর্ব। আমাদের সইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। তবে শুনতে থাকুন বাংলা ধারাবাহিক প্রেমের গল্প ভালোবাসি তোমায়। আমরা আমাদের পূর্ববর্তী পর্ব থেকে জানতে পারলাম যে সোহম বিনয়বাবুর ব্যাগ থেকে একটি স্মার্টফোন পায়। সেই স্মার্টফোন থেকে একটি নাম্বারে কল করা হয়েছে। সেই নাম্বারটিতে কল করে সোহম জানতে পারে নাম্বারটি হলো বিনি দাশগুপ্তর। উনি হলেন বিনয় দাশগুপ্তর স্ত্রী এবং তার ছেলে বিবেক দাশগুপ্তর সাথেও সোহমের কথা হয়। সোহমের জীবনে আবার নতুন ঝড় আসে। এর পরবর্তীতে কি হলো সেটি জানতে হলে আমাদের সঙ্গে থাকুন। জীবনের ভাঁজে ভাঁজে যে কত গল্প লুকিয়ে থাকে তার খোঁজ কেউ রাখে না। সবকিছু ততক্ষণই সুন্দর যতক্ষণ সবকিছু আড়ালে থাকে। সব সম্পর্কের নাড়ি ছিঁড়তে ছিঁড়তে সোহমের পিঠে যেন দেয়াল ঠেকে গেছে। দুঃখ একটা সময় পর্যন্ত ব্যথা পাওয়ার কাজ করে, কিন্তু সেটা যখন অনবরত হয়ে যায় দুঃখ আর দুঃখ দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে। একটার পর একটা টানাপোড়েনে সোহমের মনের অনুভূতিগুলো কেমন যেন নষ্ট করে দিয়েছে। ঠিক যেমন মৃত মানুষের অনুভূতি। বিনয়বাবুর মুখোশ এভাবে খুলে যাওয়াতে সোহম আর নতুন কিছু অনুভব হচ্ছে না। এর থেকে বেশি ব্যথা কিছুতেই হতে পারে না। আর শুধু মনে হচ্ছে আর কি বাকি থাকলো সোনার? বাবার বিশ্বাসঘাতকতা, হো ব্যথা আর কষ্ট দিতে অপারগ। সোহম এখন সব কষ্টের ঊর্ধ্বে। সোহম হাসতে শুরু করে। হাসি যেন থামেই না। হাসতে হাসতে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। বিনয়বাবু কথা বলার ভাষা পান না। সোহম হাসি থামিয়ে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আচ্ছা, এই মহিলা তো মায়ের দেখাশোনা করত, তা কোন ফাঁকে তোমার আর মায়ের মাঝে ঢুকলো? কিচ্ছু করা তো বাকি রাখোনি। যত ধরনের ছোটলোকামি করা যায় সব করেছো। পরকিয়া পরকিয়া বলে বড় গলা ফাটাচ্ছিলে না কাল? যে যেমন না বিনয়বাবু সে সবাইকে সেই নজরেই দেখে। যেমন তোমার নজর ছোট, তেমন তোমার নোংরা মন। মানুষ গালি দেয় কুকুর শুয়োর বলে। বিনয়বাবু তারাও তো সন্তানের মায়া বোঝে। তোমার মতো লোককে সে গালি দেওয়া মানে ওদেরকে অসম্মান করা। বিনয়বাবু এই কথাতে চোটে লাল হয়ে গেলেন। বললেন, হারামজাদা, আমি যাই হই যেমনই হই আমি তোর বাবা, এই কথা ভুলে যাস না। সোহম চুপ করে থাকে, মাথা নিচু করে উত্তর দেয়, গলাটা নামিয়ে কথা বলো। স্বর একটু উঁচুতে উঠলে ছুরিটা গলার কাছে নিয়ে গিয়ে বলল, কোনোদিনও আর আওয়াজ বেরোবে না। এবার একটা দীর্ঘশ্বাস ফেলে বাবার সামনে একটা সিগারেট ধরালো। বিনয়বাবু চোখ বড় বড় হয়ে আসে। সিগারেটের ধোঁয়া হাওয়ায় উড়িয়ে দিতে দিতে বলল, জানো তো, খুব শান্তি পেতাম যদি ভুলে যেতে পারতাম বিনয়বাবু সম্পর্কে আমার বাবা। তা বললে না কিন্তু ওই মহিলা কিভাবে এন্ট্রি হলো? কথাগুলো বলতে বলতে সোহম উঠে দাঁড়ালো। বিছানার পাশে রাখা সাইড টেবিল থেকে সব জিনিসপত্র ফেলে সেটাকে বিছানায় তুলল। একটু থেমে আবার জিজ্ঞাসা করলো, গল্পটা শুরু হোক?
বিনয়বাবু হাঁ করে দেখছেন ছেলের কাণ্ড। সোহম সিগারেট ঠোঁট দিয়ে চেপে ধোঁয়া ছাড়তে ছাড়তে কাজ করছে। সাইড টেবিল বিছানায় রেখে ওর উপর উঠে দাঁড়ালো দড়ি নিয়ে। ফ্যানের সাথে দড়ি বাঁধতে বাঁধতে বলল, প্রোগ্রাম শুরু করো। দেখো কি সুন্দর পুরস্কারের ব্যবস্থা করেছি তোমার জন্য। বিনয়বাবু চিৎকার করে বলেন, তুই ভীষণ ভুল করছিস বাবা, তোর কোথাও ভুল হচ্ছে। শোন, এমন করিস না বাবু, বুড়ো বাপকে যেতে দে। তোর যার সাথে থাকার ইচ্ছে তাকে নিয়ে তুই থাক, আমি আর কোনোদিনই আসবো না। বাবা যেতে দে আমাকে। সোহম নিচে নেমে বিনয়বাবুর কাছে বসে ঠান্ডা গলায় বলে, ওহো, বিয়েতে মত দিচ্ছ? খুব ভালো কথা, খুব ভালো লাগলো শুনে। মন তো পুরো খুশি করে দিলে গো। কিন্তু ওরা কেন এখন শুনবে? কাল মান সম্মান মাটিতে মেশানোর আগে একটুও খেয়াল ছিল না তোমার? হুম, তুমি তো একটুও খেয়াল করনি। তবে তুমি বলবে আর ওরা রাজি হয়ে যাবে? তোমাকে আর আমার বিয়ে নিয়ে ভাবতে হবে না। আচ্ছা, তুমি গল্পটা বলো শুনি। তারপর আর বিরক্ত করব না, একদম ছেড়ে দেব। আর যদি একটু এদিক ওদিক হয় আর আমার সন্দেহ হয়, সব ব্যবস্থা আমার করা আছে। বলতে বলতে বিনয়বাবুর ফোন মেঝের মধ্যে সজোরে আছাড় মেরে বলে, এমন হবে কিন্তু। বিনয়বাবু ভীষণ ঘাবড়ে যান। যুবক ছেলের আচরণে তিনি এতটাই ভীত, আশঙ্কা করেন হয়তো আর বাড়ি ফিরতে পারবেন না। তবুও সাহস জুগিয়ে বলল, সত্যি বলছিস? আমি সব সত্যি বললে ছেড়ে দিবি আমায়? সোহমের ঠোঁটের কোণায় এক তীক্ষ্ণ হাসি ফুটে ওঠে। বলে, হ্যাঁ হ্যাঁ, একদম সত্যি, তোমাকে ছেড়ে দেব। বিনয়বাবুর গলা আত্মা শুকিয়ে আসছে। কি করে বলবেন? শুধু কিছু অর্থের লোভে? সোহম তাড়া লাগায়, উফ, আর কি মুক্তি চাই না তোমার? আমার কিন্তু আর ভালো লাগছে না। মাথাটা কিন্তু গরম হয়ে গেলে আমি যা খুশি তাই করে ফেলবো। শুরু করো। বিনয়বাবু আর কোনো উপায় না পেয়ে গল্প শুরু করলেন। বললেন, তোর মা তো আকাশের সূর্য ছিল রে। ওর দিকে নজর দেয়া আমাদের মতো গ্রামের ছেলেদের সে অসম্ভব ব্যাপার। তোর মাকে দেখা ছাড়া আর কিছুর জন্যই ভাবা মুশকিল ছিল। ছোটবেলা পুজো আর্চা তন্ত্র মন্ত্র ভীষণ টানতো আমাকে। আর কোনো কাজ জানতাম না, আর ইচ্ছেও ছিল না করার। আমি ওই তন্ত্র মন্ত্র তাবিজ কবজ নিয়ে খুশি থাকতাম। যা পেতাম আমার একা দিব্যি চলে যেত। বাবা মাকে আমার জন্য কিছু চিন্তা করতে হতো না। বেশ ভালো ছিলাম আমি। ঘটনা ঘটলো, একদিন হাটে গিয়েছি পুজোর কিছু জিনিস কিনতে। সেখানে প্রথম দেখা বিনিকে। শ্যামলা চেহারার, চোখ নাক কি সুন্দর করে আঁকা, শরীরের গঠনও সেই, একদম খাপে খাপে মেলানো যেন। আগে কোনো মেয়ের দিকেই সেভাবে তাকায়নি। বিনিকে দেখে চোখ যেন আটকে রইল। বিনি আমাকে খেয়াল করলেও পাত্তা দিল না। এরপর প্রতি হাটে আমার আনাগোনা শুরু হলো। অনেক দিন ধরে পিছু করার পর একদিন আমার কাছে এসে জিজ্ঞাসা করলো, আমি কি চাই ওর কাছে, এতদিন থেকে ঘুরঘুর করছি কেন। আমি বললাম, বিয়ে করতে চাই। বিনি হেসে উড়িয়ে দিল। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন, আমার মধ্যে খারাপ কি আছে যে বিয়ে করার কথাতেই হাসি পাচ্ছে? বিনি আমার কাছে এসে বলল, আমার কাছে এমন কি আছে
যে বিয়ে করতে রাজি হব? আমি আমতা আমতা করতে লাগলাম। সত্যি তো, কিছু নেই। বাউন্ডুলে ভবঘুরে আমি। বিনি বলে গেল, বিয়ে কোনো বড়লোককে করবে। ওই গরিব হাভাতে ওর মতো ওর ঠিক পছন্দ নয়। বিনি চলে গেল। আমিও হতাশ হলাম। মনের আশা যেন মনেই শুকিয়ে মরে। কিছুদিন হাটে গেলাম না। গেলে ওর যাওয়ার সময় আগে বা পরে যাই। একদিন খুব দরকারে হাটে গেছি। দেখি সামনে এসে দাঁড়িয়েছে। আমি পাশ কাটিয়ে চলে যেতে চাইলে জিজ্ঞেস করলো, তুমি কি আমাকে ভালোবাসো? সত্যি বিয়ে করতে চাও? কথাটা শুনে এত অবাক হয়েছিলাম যেন খুশির ঝড় বুকের ওপর ঝাঁপিয়ে পড়ছে। আমি বিনির চোখে চোখ রেখে বললাম, যদি বলি হ্যাঁ, তবে কি তোমার শর্ত ভাঙবে? বিনি হেসে কুটি কুটি বলে, শর্ত ভাঙবো কেন? শর্ত আমার ভাঙবো না। আমি আবার নিরাশ হলাম। বললাম, তবে আমি তোমার যোগ্য নই। কারণ আমি খুব সাদামাটা সাধারণ। বিনি বাঁকা হাসি হেসে বলল, বড়লোক হওয়ার উপায় বলতে পারি, যদি রাজি থাকো। আমি তো এক পায়ে রাজি। বললাম, বলো। আমি তোমাকে পাওয়ার জন্য সব করতে রাজি। বিনি তখন বলল, কাল বিকেলে আমবাগানে এসো। ওখানে কথা হবে। হাট বাজারের উপযুক্ত জায়গা নয়। পরদিন যখন আমবাগানে দেখা করলাম, ও বলল যে ওর বাবা সুগন্ধাদের জমিতে ভাগ চাষির ভাগ করে। অভাবের সংসার। সুগন্ধা দেখাশোনা করার জন্য একটি মেয়ে দরকার বলে বিনির বাবা বিনিকে সুগন্ধাদের বাড়িতে রাখে। সুগন্ধার সাথেই থাকে তিনি। একটু বয়সে ছোট হওয়ার সুবাদে সুগন্ধা বোনের নজরে দেখে বিনিকে। সুগন্ধার ঘরেই থাকে। মনের সব কথা, গোপন কথা বিনিকেই একমাত্র বলে। সেখান থেকেই জানতে পেরেছে সুগন্ধার নামে বাড়ি জমির কথা, অপূর্বর কথা। সুগন্ধা বলেছে বিয়ে হলে সবকিছু ও অপূর্বর নামে করে দেবে, উপহার হিসেবে। কারণ সুগন্ধার অপূর্বকে ছাড়া কিচ্ছু চায় না। বড় স্বাদ ওর মনে অপূর্বর সাথে চুটিয়ে সংসার করা। কিন্তু বিনি জানায়, অপূর্ব সুগন্ধাদের বাড়ি এসে কিভাবে ওকে বুঝিয়েছে যে বিয়ে ওকে করতে পারবে না। ও অরুণাকে ভালোবাসে। বিনি দেখেছে সুগন্ধার হাহাকার, ভাঙচুর, শেষে আত্মহত্যার চেষ্টা, এবং শেষ মুহূর্তে কিভাবে চাপে পড়ে অপূর্ব বিয়েতে রাজি হওয়া। বিনি আমাকে বলে, আমি যদি সুগন্ধাকে কোনোভাবে বিয়ে করতে পারি, তবে সব আমার নামে হবে। আর হলে সুগন্ধাকে ছেড়ে আমরা দুজন বিয়ে করব। এত কিছু বলে বিনয়বাবু থামলেন। ঘরে নিস্তব্ধতা একদম জাঁকিয়ে বসেছে। সোহম ধীর গলায় জিজ্ঞাসা করে, বিনি বলল, তুমি রাজি হয়ে গেলে? বিনয়বাবু বাধা দেন। বলেন, না না, আমি প্রথমে একদম রাজি হইনি। একদম না করে চলে এসেছিলাম। স্থির করলাম আর দেখাই করব না। আর ওর কথা শুনবও না। এর কিছুদিন পর এক মঙ্গল কি শনিবারে যখন আমি গণনা করছিলাম, দেখি বিনি এসে বসেছে গণনা করতে। আমি যেন চোখে অন্ধকার দেখতে পেলাম। কিচ্ছু বলল না আমাকে, শুধু অপেক্ষা করতে লাগলো। কোনো কথা আর হলো না। আমি গণনা করতাম একটা মাটির ঘরে। ওটাই আমার ঘর ছিল। সচরাচর কেউ ঢুকতো না ওই ঘরে। সবাই চলে গেলে ও আমার ঘরে এসে বসলো। ধীরে ধীরে এত কাছে চলে এলো, আমি নিজেকে আর থাক থাক। সোহম একটু বাধা দিয়ে উঠে বলে,
তারপর কি হলো? তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্ব? আজকের পর্ব কেমন লাগলো তা কমেন্টে জানান প্লিজ। আপনাদের একটিমাত্র কমেন্ট আমাদের এগিয়ে নিয়ে যেতে উৎসাহিত করবে। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আবার দেখা হবে। ধন্যবাদ। ভালো থাকবেন।